প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন হবে আজ সন্ধ্যা ৬টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে। অ্যাপটির উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার রাজনৈতিক দলের সঙ্গে ইসির তৃতীয় দিনের সংলাপের সমাপনী বক্তব্যে এই অ্যাপ উদ্বোধনের ঘোষণা দেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্রবাসী ভোটারের সংখ্যা বেশি। এ সময় রাজনৈতিক দলগুলোকে প্রবাসীদের ভোটার হিসেবে নিবন্ধনে উৎসাহিত করার অনুরোধ জানান তিনি। অ্যাপটির মাধ্যমে প্রবাসীরা বিশ্বের যে কোনো স্থান থেকে ভোটার হতে নিবন্ধন করতে পারবেন। প্রবাসীদের সুবিধার কথা মাথায় রেখে বৈশ্বিক মানের এই সেবা চালু করা হচ্ছে। নির্বাচনী দায়িত্ব পালনের প্রশিক্ষণ পেয়েছেন পুলিশের 48,000 সদস্য। বাকি 1 লাখ সদস্যের প্রশিক্ষণ আগামী 15 জানুয়ারির মধ্যে শেষ হবে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ভোট নিশ্চিতে পুলিশ বাহিনী তৎপর থাকলেও সহিংসতা রোধের দায়িত্ব এককভাবে শুধু বাহিনীর ওপর বর্তায় না। আর বিশ্লেষকেরা বলছেন, প্রশিক্ষণে পুলিশের মনস্তাত্ত্বিক দিকটিতে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তায় মাঠে থাকবেন পুলিশের প্রায় 1.5 লাখ সদস্য। এ লক্ষ্যে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। ইতিমধ্যে প্রশিক্ষণ পেয়েছেন 48,000 সদস্য। 24-এর অভ্যুত্থান ঘিরে পুলিশের মনোবল অনেকটা ভেঙে পড়ায় আগামী নির্বাচনে বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতেই এই নির্বাচনী প্রশিক্ষণ চলছে, জানালো পুলিশ সদর দপ্তর। পুলিশ সদস্যদের তো নিরাপত্তা প্রশিক্ষণ সবসময়ের মধ্যে থাকে, কিন্তু এইবার আলাদা করে হচ্ছে গিয়ে নির্বাচনকে সামনে রেখে, যেহেতু একটা জনগণের মধ্যে একটা অনেক আকাঙ্ক্ষিত নির্বাচন, তো এই জিনিসটাকে মাথায় রেখে তারপর হচ্ছে গিয়ে প্রশিক্ষণে আসলে কোনো বিকল্প নেই। নির্বাচনের মাঠে 1.5 লাখ পুলিশ ছাড়াও সেনা, আনসার, নির্বাচনী কর্মকর্তা সহ মোট 16 লাখ সদস্য বিভিন্ন দায়িত্বে নিয়োজিত থাকবেন। তাই নির্বাচন ভালো বা খারাপ হওয়া শুধুমাত্র পুলিশ বাহিনীর উপর নির্ভর করবে না বলেন কর্মকর্তা। আমরা ডেটা বিশ্লেষণ করে দেখছি 9%-এর বেশি রেসপন্সিবিলিটি আমাদের না, কারণ 16 লক্ষ লোক ডিপ্লয় থাকে, সেখানে মাত্র 1,48,000 পুলিশ সদস্য সেখানে কাজ করে। তো 1,48,000-কে যদি আপনি পুরো নির্বাচনী দায়ভার দিয়ে দেন, তাহলে জিনিসটা হচ্ছে কি আমার মনে হয় না এটা ঠিক হবে। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও সহিংসতা পরিহারের আহ্বান বিশ্লেষকদের। পাশাপাশি পুলিশ সদস্যরা যাতে রাজনৈতিক দলের প্রতি আনুগত্য না দেখিয়ে পেশাদারি আচরণ করে সেই পরামর্শ তাদের। পুলিশকে দলীয়করণের মাধ্যমে তার প্রফেশনালিজমটাকে, তার মধ্যে যে পেশাদারিত্ব, এই পেশাদারিত্বটাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখন পুলিশকে সম্পূর্ণ পেশাদারিত্বের জায়গায় ফিরিয়ে আনতে হলে এই ট্রেনিংটা হচ্ছে তার একটা বড় সুযোগ। পুলিশের প্রশিক্ষণের ওপর ট্রেনিং অফ ট্রেনার্স কোর্স অনুষ্ঠিত হয় 31 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর, আর সদস্যদের মূল প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় 7 সেপ্টেম্বর। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেনাপোল স্থলবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা আর্ম পুলিশের 40 সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা পুলিশকে। আগামী নির্বাচনে নিরাপত্তার জন্য প্রশিক্ষণ গ্রহণে তাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন। প্রাথমিকভাবে জেলা পুলিশের 15 সদস্য বন্দরে নিরাপত্তার কাজ শুরু করেছেন। বাকিরা 2-1 দিনের মধ্যে যোগ দেবেন বলেও জানিয়েছেন তিনি। গত 4 নভেম্বর বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি শাহজাদা আসাদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে তাদের প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্ব প্রস্তুতি হিসেবে স্থলবন্দরে কর্মরত 40 এপিবিএন সদস্যকে তুলে নেওয়ার বিষয়টি জানানো হয়। এ নিয়ে আরো জানাতে বেনাপোল থেকে যোগ দিয়েছেন সহকর্মী এম এ রহিম। যেটি জানতে চাই যে প্রশিক্ষণ শেষে কি তাদের আবারও স্থলবন্দরে ফিরিয়ে নেওয়া হবে কি না নিরাপত্তার দায়িত্বে?
প্রথমে বলে রাখি, আমি এখন অবস্থান করছি দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালে। আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন, আমি এ বিষয়ে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেনের কাছে বিষয়টি জানতে চেয়েছে। তিনি আমাকে যেটা জেনেছেন, আসলে সরকার যখন যাকে যেটা প্রয়োজন মনে করেন সেখানে নিয়োগ করেন, সেখান থেকে উঠায় নেন। যেহেতু নির্বাচনকে সামনে রেখে তাদের প্রশিক্ষণের জন্যই এখান থেকে এবিবিএন সরিয়ে এখানে জেলা পুলিশকে মোতায়েন করা হয়েছে। বিষয়টি একেবারে সরকার যদি আবার পরবর্তীতে মনে করে বেনাপোল বন্দরে তাদেরকে এবিবিএন মোতায়েন করবে, তাহলে সরকার করতে পারে। বিষয়টি আসলে বন্দর কর্তৃপক্ষের না, সরকারের নিয়ন্ত্রণাধীন বলে বন্দর কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। তিনি আমাকে আরও বলেছেন যে বেনাপোলে শুধু আর্ম পুলিশ নয়, এখানে আনসার ব্যাটালিয়ন সহ বন্দরে বিভিন্ন সেক্টর, বিভিন্ন এজেন্সি এখানে কাজ করতে থাকে। গত পরশু থেকেই জেলা পুলিশের 15 সদস্য এখানে দায়িত্ব পালন করছেন, যা বেনাপোল বন্দর সহ বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল, কাস্টম ইমিগ্রেশনে তারা দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে যে কর্তৃপক্ষ যেমন নির্দেশনা দেবেন, যদি এপিবিএন এখান থেকে ব্যাক করতে চান তাহলে সেটা আবার গ্রহণযোগ্য হবে, তা না হলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরে তিনি বিষয়টিকে আমাদের পরিষ্কার করেছেন। আরও আমরা বিষয়টি জানতে চেয়েছি যে আসলে বেনাপোলে এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বেনাপোলে আইন শৃঙ্খলা সহ নিরাপত্তার বিষয়টি আমরা জানতে চেয়েছি। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে বেনাপোলে আর্ম পুলিশ, বিজেপি সহ বিভিন্ন সেক্টর এখানে বা বিভিন্ন এজেন্সি এখানে দায়িত্ব পালন করে। আর বেনাপোলে নিরাপত্তাটাও যথেষ্ট সন্তোষজনক। তবে তারা এখানে নিরাপত্তা আগে থেকেই বেনাপোল বন্দরে যেহেতু একটা দেশের বৃহৎ স্থল বন্দর, সেখানে নিরাপত্তার বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখেন। বেনাপোল বন্দরে নিরাপত্তা সন্তোষজনক বা এখন আরও তারা গুরুত্ব দিয়ে দেখছেন। এছাড়াও আমরা কথা বলেছি এখানে বেনাপোল বন্দরের বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সাথে। আসলে বেনাপোল একটি ব্যবসা বান্ধব পরিবেশ। এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনও বেনাপোলকে সবসময় বিভিন্ন হরতাল আওতামুক্ত রাখেন। এখানে বিভিন্ন দল যে যখন সরকার ক্ষমতায় আসলো, বেনাপোল বন্দরটাকে একটু শান্তি শৃঙ্খলাভাবে বা বাণিজ্য বা বেনাপোল বন্দরের আমদানি রপ্তানি সম্প্রসারণের জন্য তারা একান্তভাবে কাজ করে থাকেন। সেই সূত্রে বেনাপোল বন্দরে যে সরকারি আসুক, সেই সরকারের সময় শান্তিপূর্ণ পরিবেশে এখানে আমদানি রপ্তানি হয়। আর যেহেতু আমরা এই বিষয়টি আরও বেনাপোল বন্দরের পরিচালকের কাছে আরও আমরা পরিষ্কার করে জানতে চেয়েছি যে আসলে যেহেতু সব চিরাগাং সহ অন্যান্য বন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেক্ষেত্রে এই এপিবিএনকে সরাই পুলিশকে নিয়োগ এটা বাড়তি কোনো নিরাপত্তা কিনা সে বিষয়টি তিনি আমাকে বুঝতে পেরেছি। বেনাপোল থেকে কথা হচ্ছিল সহকর্মী এম এ রহিমের সঙ্গে। চলে যাচ্ছি পরের খবরটিতে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 40,000 বডি ক্যামেরা কেনার কথা থাকলেও এ সংখ্যা কিছুটা কমছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া আনসারের জন্য সাশ্রয়ী দামে কেনা হবে 17,000 শটগান। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। তফসিল ঘোষণা না হলেও সরকারের বক্তব্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে। কথা ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের জন্য কেনা হবে 40,000 বডি ক্যামেরা। জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারে এবার শুধু স্পর্শকাতর জায়গায় বডি ক্যামেরা দেয়া হবে। তাই আগে 40,000 বডি ক্যামেরার কথা বলা হলেও এখন সেটা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। করছে বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনার পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কিভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়। অর্থাৎ সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারাই সেই রিটার্নিং অফিসারকে দেবে। অর্থ উপদেষ্টা আরও জানান, আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে 1 কোটি ই পাসপোর্টের কাঁচামাল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। ই পাসপোর্টের চাহিদা আছে, তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো। সেখানে পাসপোর্টের সাথে কতগুলো ডকুমেন্টও দেওয়া হয়, 65 লক্ষ এটা। আর প্রায় 17,000 শটগান কিনতে হবে আনসার বিটিভির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে টিভিসি ভিডিও ডকুমেন্টারি তৈরি ও প্রদর্শনীর পরিকল্পনা নিয়েছে সরকার। এতে ব্যয় হবে আনুমানিক 25 কোটি টাকা। বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু নামের ভুলে হামলার মামলায় 1 মাস ধরে জেল হাজতে রয়েছেন চাঁদপুরের ভ্যান চালক আমান সৈয়াল। মূল আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি আমান আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন। যাচাই বাছাই না করা এবং পুলিশের ভুলের কারণে এর কোনো সমাধান পাচ্ছে না ভুক্তভোগী পরিবার।
চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকার মোল্লাবাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন ভ্যান চালক আমান সোয়াল। গত ২০ অক্টোবর রাতে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। থানায় গিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদের বাসভবন ভাঙচুর ও লুটপাটের মামলার আসামি আমান। কিছু মিলে না দেখে ওরা ভোটার টিকিট নিয়ে তারপরে না উনিকে এইভাবে কষ্ট দিতেছেন। আজকে আমার স্বামী জেলখানা অসুস্থ। খোঁজ নিয়ে জানা যায় শহরের হাজীবাড়ির আমানুল্লাহ আমান ওই মামলার ১৮৫ নম্বর আসামি। তার বাবার নাম আব্দুর রশিদ হলেও আমান সোয়ালের বাবার নাম মান্নান সোয়াল। মূল আসামির ঠিকানায় গিয়ে তার পরিচয় পাওয়া যায়। তবে ২০২৪-এর ৫ আগস্টের পর থেকে পলাতক তিনি। আমান তো ভিতরে আব্দুর রশিদ নিজি ওই তো ৫ আগস্টের পর তো সইরা রয়েছে ডরে ভয়। যাচাই বাছাই ছাড়া নিরপরাধ কোনো ব্যক্তিকে গ্রেপ্তার গ্রহণযোগ্য নয়। এটিকে দায়িত্বে অবহেলা ও মানবাধিকার লঙ্ঘন বলছেন আইনজীবীরা। ভুলক্রমে তাকে অ্যারেস্ট করেও থাকে তাহলে তাকে দ্রুত কোর্টের মাধ্যমে তাকে অর্থাৎ জামিন দেওয়া খুব জরুরি, এটা নাহলে মানবাধিকার লঙ্ঘন। মামলার তদন্ত কর্মকর্তা জানান মূল আসামির পরিবর্তে নিরপরাধকেও গ্রেপ্তার হয়ে থাকলে পুনঃতদন্ত করে নেওয়া হবে আইনি পদক্ষেপ। প্রকৃত ব্যক্তি না হন তাহলে অবশ্যই আমরা এই বিষয়টা তদন্তকালে বিবেচনা করব এবং এই নামে যদি অন্য কেউ থেকে থাকে সেটাও আমরা তদন্ত করে অনুসন্ধান করে পরবর্তী কার্যক্রম গ্রহণ। আসামি শনাক্তে কারো গাফিলতির প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। কারো কোনো এই ধরনের অভিযোগ থাকে বা এই ধরনের কিছু থাকে যদি আমাদের কাছে আবেদন করে আমরা প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। যদি পুলিশ সদস্য কেউ এরকম অনিয়মের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই মামলায় আসামির ভাই আমানতকে আটকের পর ছেড়ে দিলেও নিরাপদ ভ্যান চালককে ঠিকই কারাগারে পাঠিয়েছে পুলিশ। দ্রুত তার মুক্তি চেয়েছেন স্বজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনার জন্য যোগ দিয়েছেন চাঁদপুর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর মাসুদ প্রধানিয়া। যারা মাসুদ প্রধানিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে এভাবে একজনের পরিবর্তে নিরপরাধ আরেকজনকে গ্রেপ্তারের ঘটনাকে আপনি কিভাবে দেখেন? আমরা এখানে দেখছি যে এজাহার নামীয় ১১০ জন আসামি এখানে আছে। আর যে আসামির কথা বলা হয়েছে সেখানে হচ্ছে যে ওনার নাম হচ্ছে আমান, পিতা দেখা যায় আব্দুর রশিদ, ১৮৫ নম্বর এজাহারভুক্ত আসামি যিনি। দেখা গেছে উনি ৫ তারিখের পরে এই মোকদ্দমা দায়েরের পরে এই আসামি অদ্যাবধি পর্যন্ত পলাতক আছে। আর যিনি বর্তমানে যে আসামি গ্রেপ্তার হয়েছেন ওনার নাম হচ্ছে আমান সোয়াল, ওনার আব্বার পিতার নাম হচ্ছে মান্নান সোয়াল, ওনার যে সৎ বাবা তার নাম হচ্ছে দুলাল। কাজেই এই আসামি এবং ওই আসামি প্রকৃতপক্ষে ভিন্ন আসামি। এখন দেখা যায় যে পুলিশ তাকে গ্রেপ্তার দেখাইছে ১৮৫ নম্বর আসামি হিসেবে, এটা মারাত্মক ভুল করেছে। এখন যে কাজটা করছে এদের সোর্সটা সঠিক ছিল না, যে পুলিশ আসামিদেরকে ধরার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সহিত যাচাই বাছাই পূর্বক আসামিকে ধৃত করতে হয়। এখানে একটু ব্যত্যয় দেখা যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে জিনিসটা আমরা দেখছি যে এই সরকার এসে এই আসামিদেরকে এখন কি করা যাবে? দীর্ঘদিন সে জেল হাজতে আছে, একটা গরিব পরিবারের ফ্যামিলি, ভ্যান চালক পরিবার। আমরা যেটা দেখতেছি এই মুহূর্তে আসামির জামিন হওয়া খুবই প্রয়োজন। তাছাড়া এখন যেহেতু এই আসামি এবং এজাহারভুক্ত আসামি ভিন্ন এবং কথিত এই ঘটনার সাথে এই আসামি যেহেতু জড়িত নয় প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, কাজেই এই সরকার এসে একটা আইন করছে 10 জুলাই 2025। এটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন। আপনি পুলিশের গাফিলতি বা অবহেলা দেখেন কিনা, আর যদি তাই হয় তাহলে এক্ষেত্রে করণীয় কি হতে পারে? জি, এখন এইটাই বলছি যে 10 জুলাই 2025-এ একটা অন্তর্বর্তীকালীন একটা ইয়ার জন্য গেজেট পাস করা হয়েছে, যে ক্রিমিনাল প্রসিডিউর কোড পাস করানো হয়েছে। সেখানে ফৌজদারি কার্যবিধির 173 এ ধারা সংযোজন করা হয়েছে, যে কোনো আসামি যদি কোনো প্রকৃত ঘটনার সাথে জড়িত না থাকে তাহলে ইচ্ছা করলে অন্তর্বর্তীকালীন একটা সাপ্লিমেন্ট দেখাইতে পারে, তদন্ত প্রতিবেদন দিতে পারে যে আসামি জড়িত নয়। তখন আসামি এই প্রতিবেদনের আলোকে আদালত থেকে জামিন এবং অব্যাহতি দিতে পারে। এই ঘটনা যেহেতু দেখা যাচ্ছে যে ভিন্ন আসামি ভিন্ন লোক, কাজেই এখন কাজ হচ্ছে পুলিশ এই মুহূর্তে তারা প্রতিবেদনটা দাখিল করা, যে এটা একটা এই আসামিটা যাতে এই প্রতিবেদনের আলোকে 173-এর এই ধারা অনুযায়ী প্রতিবেদনের আলোকে আসামির অব্যাহতি চাওয়া, এটা পুলিশের এই মুহূর্তে দায়িত্ব হয়েছে যেহেতু আসামিটা ভিন্ন।
এর আগে কিন্তু এরকম ঘটনা আমরা অনেক দেখেছি। ঠাকুরগাঁও এরকম একটা ঘটনা ছিল এবং বেশ অনেক বছর ধরে জেল খেটেছেন তিনি। একই ঘটনা বারবার ঘটছে। রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন কিনা ভ্যান চালক আমান যিনি রয়েছেন? না, উনি চাইতে পারেন, যেহেতু একটা ক্ষতিগ্রস্ত পরিবার, সে প্রকৃত ক্ষতি হলে তারা অবশ্যই রাষ্ট্রের কাছে সে ক্ষতিপূরণ চাইতে পারেন, সেটা রাষ্ট্র দেখতে পারেন। যেহেতু অসহায় গরিব মানুষ ভ্যান চালক, এই পরিবারটা এইভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা কেউই চায় না, কিন্তু কাম্য নয়, রাষ্ট্রের কাছে কাম্য নয়। কোনো নিরীহ ব্যক্তি যিনি মামলার আসামি নয় তাকে মিথ্যা মামলায় এভাবে জেল খাটতে হবে। তার পরিবার ভরণ পোষণ কে দিবে? এখন যে অবস্থা হচ্ছে, এটা একটা গরিব পরিবার। আরেকটি বিষয় একটু জানতে চাই, আপনার কি মনে হয় ঠিক কোন স্তরে আসলে এখানে গাফিলতিটা হয়েছে? কারণ নামের মিল খোঁজা হয়, ঠিকানা দেখা হয়, নানান বিষয় কিন্তু দেখা হয়, তারপরে একজনকে যাচাই বাছাই করে গ্রেপ্তার করার কথা। জি, সেটাই আমরা দেখছি। এই ক্ষেত্রে আসামিটাকে ওনারা ন্যাশনাল আইডি কার্ড নেন, তারপরে বিভিন্ন সোর্সের মাধ্যমে তাদের বাসস্থান দেখেন, যে আসামির ঠিকানা দেখা হয়েছে যেখানে বঙ্গবন্ধু সড়ক লেখা আছে, আর এই আসামি হচ্ছে যে আমাদের দর্জিঘাট। কাজে এখানে স্থানের নামটাও দেখা যায় ভিন্ন। মামলার এজাহারে আছে বঙ্গবন্ধু সড়ক, আর যে স্থানটা আছে যে আসামিকে ধৃত করা হয়েছে। এই যে ভুলটি হলো, তাদের জন্য আসলে কি শাস্তি রয়েছে বা কি নিয়ম রয়েছে? জি, এখন যদি পুলিশ কোনো ভুল বা অন্যায় করে থাকে এই ক্ষেত্রে, তাদের জন্য পুলিশের প্রশাসনিক ব্যবস্থা আছে। ওরা সেখানে তাদের বিরুদ্ধে প্রশাসনিক মামলা হয়, সেখানে তাদের শাস্তি, বিভিন্ন ধরনের শাস্তি আছে, বদলি আছে, বিভিন্ন রকমের পানিশমেন্ট আছে। সেখানে পুলিশ যদি তদন্ত করে সঠিকভাবে, তাদের কর্মকর্তাদেরকেও আইনের আওতায় আনতে পারে। এবং আদালত চাইলেও, এখানে যদি আদালতের নিকট প্রতীয়মান হয়, আদালতও এটাকে অনেক সময় প্রশাসনিক মামলা গৃহীত করার জন্য পুলিশকে, আইজিকে বা মন্ত্রণালয়কে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিতে পারে। জি, জনাব মাসুদ প্রধানিয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। দালালের প্রলোভনে অবৈধ পথে ইউরোপ যাওয়ার চেষ্টায় দুর্বিপাকে পড়েন সুনামগঞ্জের অনেক তরুণ। ছোট নৌকায় সাগর পাড়ি দিতে গিয়ে মারা যান বেশ কয়েকজন। অনেকেই মাসের পর মাস আটকে ছিলেন লিবিয়ার কারাগারে। দেশে ফিরে সেসব দুঃসহ নির্যাতনের বর্ণনা দেন ভুক্তভোগীরা। বছর 2 আগে ইউরোপে যাওয়ার আশায় দালালকে 10 লাখ টাকা দেন সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের ভাটি সাফেলা গ্রামের হুমায়ুন। লিবিয়া থেকে যাত্রা করে ভূমধ্যসাগরের নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি। দালালরা জানান হুমায়ুনের মৃত্যু হয়েছে, তবে পরিবার এখনো অপেক্ষায়। একটা বোটও 30-35 জন দিয়া ছাড়ছিল, পরে 7-8 জনরে উদ্ধার করছে, বাকিটা উদ্ধার করতে পারছে না। পরে তো এই বাকি জনের মাঝে আমার ভাইও আছিল। দালালের ফাঁদে পড়ে একইভাবে লিবিয়া যান ওই গ্রামের মোট 11 তরুণ। তবে সবাই সর্বশান্ত হয়ে দেশে ফেরেন। জনপ্রতি 6 থেকে 7 লাখ টাকা চুক্তিতে লুৎফুর নামের এক দালালের মাধ্যমে লিবিয়া পৌঁছান তারা। এরপর মাসের পর মাস আটকে রাখা হয় একটি ঘরে। মুক্তিপণ দাবি করে চলে নির্মম নির্যাতন। রিমান্ডের উপরে রাখছে যে রাবার 5 আছে না, 5 দিয়ে 12 ঘন্টা মারছে। পরে আমার মামা একজন ফ্রান্স থাকতেন বেটায় আমার বাজে টাকা দেওয়া পরে ছুটাইছিল। আমি মাফিয়ারা তো টোটালি 3 বার পড়ছি আর জেল কাটছি 3 বার। বুটো তুলিয়া দিছে, ঠিক আছে, ভাঙ্গা বুটো দিছে। কত সময় শরীরে বুট নষ্ট হয়ে গেছে, পরে আমরার সাথে একজন মারা গেছে। সর্বমোট আমার 14 লাখ টাকা ক্ষতিগ্রস্ত। তো এই ফাতে আমি গিয়া কোনো লাভবান হয়েছে পারছি না, বরং আমার লাইফ নষ্ট, বরং আমার ফ্যামিলি সবারই লাইফ নষ্ট। হাওড়া অঞ্চলে কাজের সুযোগ কম থাকায় নানা অবৈধ পথে বিদেশে যাচ্ছেন তরুণরা। সচেতনতা তৈরির পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থার কথা জানান জেলা প্রশাসক। কর্মসংস্থানের সুযোগ না থাকায় এই ধরনের অবৈধ অভিবাসনে লোকজন উৎসাহিত হচ্ছে। এছাড়া এই উৎসাহিতকরণের পিছনে লোকজনের প্ররোচনা এবং প্রলোভনও আছে। আমরা এই বিষয়ে কাজ করছি। দালাল চক্রের ফাঁদে পড়ে লিবিয়ায় কারাবাসের পর দেশে ফিরেছেন সুনামগঞ্জের 2 শতাধিক তরুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, একটু জানতে চাই যে দালালের খপ্পরে পড়ে এরকম ভুক্তভোগী কতজন তরুণ রয়েছেন শুধু সুনামগঞ্জেই? দেখুন, আমরা একটি বেসরকারি সংস্থা মাইগ্রেশন নিয়ে কাজ করছি। তাদের তথ্য দিয়ে যদি আমরা বলি, গত 2 বছরে প্রায় 2 শতাধিক তরুণ
ইউরোপে যাওয়ার পথে, অর্থাৎ তারা মানে নদী পথে অর্থাৎ সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে তারা বিভিন্ন রকম নির্যাতনের শিকার হয়েছে। তারপর তাদেরকে মুক্তিপণ দিয়ে দেশে আনতে হয়েছে তাদের যে স্বজনরা রয়েছে। তো সুনামগঞ্জ একটি হাওর অধ্যুষিত এলাকা, যত দিন যাচ্ছে কর্মসংস্থান অভাব দেখা দিয়েছে। কর্মসংস্থানের অভাবে সুনামগঞ্জের মানুষ কিন্তু বিশেষ করে তরুণরা কিন্তু ইউরোপে যাওয়ার মুখী হচ্ছে। বিশেষ করে এখানে যদি বলি, কিছু দালাল প্রকৃতির লোক রয়েছে, তারা বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে। প্রলোভন দেখানোর ফলে সেই প্রবণতা কিন্তু ইউরোপ যাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে হাওর অধ্যুষিত যেসব উপজেলাগুলো রয়েছে, তাহিরপুর, জামালগঞ্জ, বিশম্বরপুর, এইসব উপজেলার মানুষই আমরা দেখছি যে লিবিয়া হয়ে যে ইটালি যাওয়ার একটা প্রবণতা, সেই প্রবণতাটা অনেক বেশি। প্রত্যেকটা পরিবারই আমরা দেখেছি, যে সমস্ত পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটা পরিবারই তাদের ভিটে মাটি জমি জমা বিক্রি করে 14-15 লাখ, এমনকি 20 লাখ টাকা পর্যন্ত দালালকে দিতে হচ্ছে। আর দালাল যারা রয়েছে, সেই সব দালালরা কিন্তু তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে লিবিয়া পর্যন্ত নিয়ে যায়। তারপর আসলে তাদের যে দায় দায়িত্ব সেটা আর নিচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন তারা। নির্যাতনের শিকার হয়ে আসছে এমন কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তাদেরকে অন্যত্র বিক্রি করে দেয়। তো বিক্রি করে দেওয়ার ফলে যে তৃতীয় পক্ষ রয়েছে, তারা যে এইসব তরুণদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদেরকে মুক্তিপণ দেওয়ার পর কিন্তু বাধ্য হয়ে অনেক পরিবার কিন্তু মুক্তিপণ দিচ্ছে। মুক্তিপণ দেওয়ার পরই তাদেরকে দেশে পাঠানো হচ্ছে। আর সুনামগঞ্জ সদর উপজেলা, আমরা যেমনটা প্রতিবেদনে দেখিয়েছি, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ভাটি সাপেলা গ্রাম, এই গ্রামেরই 11 জন তরুণ তারা সদ্য দেশে ফিরেছে, এবং একজন তরুণ মারা গেছে, সাগরের মধ্যেই মারা গেছে বলে এমনটাই বলছেন পরিবারের কাছে। হুমায়ুন নামে একটি যুবক, দালাল বলেছে পরিবারের কাছে যে মারা গেছে, কিন্তু হুমায়ুনের মায়ের সাথে আমরা কথা বলেছি, হুমায়ুনের মা এখন পর্যন্ত তার ছেলের মরদেহ দেখতে পায়নি। তো তারা এখনো প্রতীক্ষায় আছে, ছেলেটি হয়তোবা তারা আসবে এমনটাই প্রতীক্ষা করছে। তো এরকম আসলে আমরা আরো অনেক পরিবারই দেখেছি যারা একেবারেই নিঃস্ব হয়ে গেছে। গত বছর আমরা দেখেছি জামালগঞ্জ উপজেলায় এক গ্রামে, লালপুর গ্রামে 3 জন যুবকের মরদেহ আসতে দেখেছি। তো এভাবে আসলে অসচেতনতার একটি অভাব রয়েছে। আমরা জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন দালালের যে প্রবণতা, দালাল যে প্রলোভন দেখাচ্ছে, তাদেরকে চিহ্নিত করার একটি কাজ তারা ইতিমধ্যে বলছে চলমান রয়েছে। তো সচেতনতার অভাব রয়েছে মানুষের মধ্যে, সেই সচেতনতা যদি বৃদ্ধি পায় তাহলে হয়তোবা এই যে বিষয়ে আসলে এখানে কাজ করছে। সুনামগঞ্জ থেকে কথা হচ্ছিল সহকর্মী জাকির হোসেনের সাথে। বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। দুপুরে শহরের শহীদ খোকন পার্কে এর আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচন বানচাল করতে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে, তবে সব ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি। পরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়। এছাড়া তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চক্ষু ও হৃদরোগীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। নেতা কর্মী দল সব ফেলে দিয়ে বাংলাদেশ থেকে নিজের বোনকে নিয়ে পালিয়ে গেলেন শেখ হাসিনা। যারা অপরাধী, যারা লুট করে, তারা যখন পতন দেখে তখন নিজেদের লোককে ফেলে রেখে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজন এদের নিয়ে পালিয়ে যায়। ফরিদপুরে পুরোদমে শুরু হয়েছে আগাম মুড়ি কাটা পেঁয়াজের চাষাবাদ। এবার অসময়ে বৃষ্টির কারণে 2 থেকে 3 সপ্তাহ পিছিয়ে গেছে মুড়ি কাটার আবাদ। মৌসুমের শুরুতেই সার কীটনাশক সংকটের পাশাপাশি দাম বৃদ্ধির কারণে চাষাবাদ ব্যাহতের আশঙ্কা করছেন কৃষকরা। ফরিদপুরে পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় কাটছে কৃষকদের। কেউ প্রস্তুত করছে জমি, কেউ রোপণ করছে পেঁয়াজ। গত বছর ভালো দাম পাওয়ায় এবারও বেশি জমিতে পেঁয়াজ চাষ করছেন কৃষকরা। আগাম চাহিদা পূরণে ফরিদপুর অঞ্চলে আবাদ হয় মুড়ি কাটা পেঁয়াজের। এবার অসময়ে বৃষ্টির কারণে আবাদ পিছিয়েছে অন্তত 3 সপ্তাহ। আর সার কীটনাশক সংকটে উৎপাদন ব্যাহতের শঙ্কা করছেন চাষিরা। এতদিন পেঁয়াজ ওঠার কায়দা হয়ে যেত আর কি, বৃষ্টির কারণে। পরে যে বৃষ্টি আসলো, বৃষ্টির জন্য মানুষ অনেক
পিছিয়ে গেছে। এবার সারের দাম বেশি, সার আমরা পাই না, সারের জন্য খেত করা কষ্ট হইতেছে। সারের দাম এখন মনে করেন বাইরে গেছে, জোন খরচ বাইরে গেছে, তোর পেঁয়াজের দামটাও একটু ভালো পাই, তাহলে আমরা একটু লাভবান হইতে পারবো আর কি। পেঁয়াজ আবাদের লক্ষ্য পূরণে চাষিদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। বীজ সিলেকশন থেকে শুরু করে পেঁয়াজ উৎপাদনের যে কলাকৌশল, সেই কলাকৌশলগুলি এবং চাষিদের মাঝে আমরা বিভিন্ন প্রকারের গ্রুপ মিটিং করতেছি এবং তাদেরকে যে পরামর্শ দেওয়া হচ্ছে যে সরকার নির্ধারিত যে মূল্যে সার আছে সেই নির্ধারিত মূল্যে তারা যেন সার ক্রয় করে। জেলায় ৫,২৮৫ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ চাষের লক্ষ্য ধরা হয়েছে, যেখান থেকে প্রায় ৪০০ কোটি টাকা ব্যবসার আশা করছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে ফরিদপুর ও রাজবাড়ী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি ফরিদপুরে, সেখান থেকে জানাবেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদ, একটু জানতে চাই, এই যে অসময়ে বৃষ্টি হলো তার কারণে আসলে কি ধরনের ক্ষতি হয়েছে? মুড়িকাটা পেঁয়াজ যে আবাদ হয়েছে তার কতখানি ক্ষতি হয়েছে? ক্ষতির বিষয়টা সাধারণত যেহেতু বৃষ্টির কারণে মাঠে পানি জমেছিল, আর পানি জমে থাকার কারণে জমির জো না আসার কারণে 2 থেকে 3 সপ্তাহ ফসলের আবাদ পিছিয়ে গেছে। ক্ষতিটা এখান থেকে শুরু। অর্থাৎ এই হালি পেঁয়াজ যখন দেশি পেঁয়াজটা প্রায় শেষের পথে থাকে, তখন এই মুড়িকাটা আগাম পেঁয়াজটা বাজারে উঠতে শুরু করা মাত্র আগাম এই হালিকা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকে। বর্তমানে পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী আছে, সেটা নিম্নমুখী করার জন্য এই মুড়িকাটা পেঁয়াজ খুবই গুরুত্বপূর্ণ। যে কারণে বৃষ্টি এবং বৃষ্টির কারণে এবছর 2 থেকে 3 সপ্তাহ এই মুড়িকাটা পেঁয়াজের আবাদ পিছিয়ে গেছে। কৃষক তাদের জমি প্রস্তুত করে বিভিন্ন উঁচা জমিতে কিছুটা আবাদ আগে শুরু করতে পারলেও নিচু জমিগুলোতে পরে শুরু করেছে, যে কারণে আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকে অর্থাৎ ডিসেম্বরের শেষে এই মুড়িকাটা পেঁয়াজটা উঠতে শুরু করবে। তবে চাষিদের সবসময় দাবি থাকে যে এই যে মুড়িকাটা পেঁয়াজ আবাদের সময় তারা সার সংকটে ভোগেন এবং সেই সংকটকালীন সময় তাদের উচ্চ মূল্যেও সার ক্রয় করতে হয়, যে কারণে তাদের আবাদ খরচ বেড়ে যায়। যদিও গত বছরের তুলনায় এবছরে পেঁয়াজের গুটি কম মূল্যে তারা কিনতে পেরেছেন, অর্থাৎ 2,2500 টাকায় গত বছর যেখানে 10,000-12,000 টাকা কিনতে হয়েছে। পাশাপাশি এই মুড়িকাটা পেঁয়াজের যে কালি, সেটা আর 15 থেকে 20 দিন পরে সবজি হিসাবে তারা বিক্রি করতে পারবে, যে কারণে এই অঞ্চলের কৃষকদের কাছে খুবই জনপ্রিয় এই মুড়িকাটা পেঁয়াজ। তারা একটা ফসল থেকে 2টি আবাদ উৎপাদন পায়, যেটা পেঁয়াজ এবং হালি অর্থাৎ কালি, যেটা বিক্রি করে থাকে। তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সবসময় তাদেরকে বলা হয় যে সহযোগিতা করা হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে কৃষকদের সবসময় অভিযোগ থাকে তারা মুড়িকাটা পেঁয়াজ আবাদের সময় নানান সংকটে ভোগেন। এখনো পর্যন্ত মাঠের যে ফসল উঠেছে, কেউ যারা 20 দিন আগে লাগিয়েছে তাদের ফসলটা ভালো আছে, যারা এখনো রোপণ করার পরে সেখানে পরিচর্যা করছে, সার ওষুধ কীটনাশক ছিটাচ্ছেন। তবে সামনের শীত এবং অতিবৃষ্টির আবহাওয়ার যদি বৈরী কোনো আবহাওয়া হয়ে থাকে তাহলে তারা শঙ্কায় থাকেন। আর তাদের সবসময় দাবি, তাদের এই আবাদের যে খরচ, সেই খরচ পুষে তারা ন্যায্য মূল্যর দাবি জানান। সেই সময় যেন আমদানি না করলে তারা ন্যায্য মূল্য পেতে পারবে বলে কৃষকরা জানিয়েছেন। এই হলো আমাদের ফরিদপুরের সবচেয়ে জনপ্রিয়। আমাদের সাথেই থাকুন। এবার চলে যেতে চাই রাজবাড়ীতে, সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী শামীম রেজা। শামীম রেজা, ঠিক রাজবাড়ির চিত্রটি একই কিনা সেটি জানাবেন, আর এই যে পিছিয়ে গেল পেঁয়াজ আবাদ, সেটির কারণে বাজার দরে প্রভাব পড়বে কিনা বা ঘাটতি হবে কিনা? দেখুন, ফরিদপুর থেকে সহকর্মী মাসুদুর রহমান যেমনটা বলছিলেন যে তার জেলাতে 2 থেকে 3 সপ্তাহ মুড়িকাটা পেঁয়াজ রোপণ পিছিয়ে গেছে, কিন্তু রাজবাড়িতে কিন্তু সেটা হয়নি। রাজবাড়িতে 1 সপ্তাহ থেকে 10 দিন মুড়িকাটা পেঁয়াজ রোপণ পিছিয়ে গিয়েছিল। তবে এই মুহূর্তের কথা যদি বলি তাহলে মাঠে কিন্তু পেঁয়াজের গাছ বেশ বড় বড় হয়ে গেছে, অর্থাৎ গাছের বয়স প্রায় 1.5 মাসের উপরে। চাষিরা যেটা বলছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু আবাদ খরচটা তাদের কম হয়েছে, কেননা যে বীজের দামটা এবার 3 থেকে 3,500 টাকা মন কিনতে হয়েছে, গত বছর যেটা ছিল 15 থেকে 20,000 টাকা মন। তবে চাষিরা আশা করছেন যে এবছর গাছের এখন যে সতেজতা রয়েছে তাতে করে তারা ধারণা করছেন যে এবার ফলনটা ভালো হবে এবং গতবারের থেকেও বেশি ফলন পাবেন এবং তারা লাভবান হবেন। আর একটা বিষয় বলে রাখি যে এখন বাজারের যে
পেঁয়াজের যে দাম রাজবাড়ির বাজারে 110 টাকা কেজি বিক্রি হচ্ছে। চাষিরা বলছেন যে যদি এই দামটা যদি থাকে তাহলে তারা লাভবান হবেন এবং এই মুড়িকাটা পেঁয়াজটা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাজারে আসবে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, কৃষি বিভাগ যেটা বলছেন যে অতিবৃষ্টির কারণে কিছুটা পিছিয়ে গেলেও ফলনে তেমন ঘাটতি হবে না, চাষিরা লাভবান হবেন এবং তাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রাটা পূরণ হবে এবং মুড়িকাটা পেঁয়াজ বাজারে ওঠা শুরু হলে পরে বাজারের যে দামটা রয়েছে সেই দামটা কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এখন চাষিরা কিন্তু মাঠে মাঠে মুড়িকাটা পেঁয়াজ যারা রোপণ করেছিল তারা কিন্তু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে। আগাম পেঁয়াজ আবাদ নিয়ে ফরিদপুর ও রাজবাড়ী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধরের ঘটনায় কর্মবিরতি পালন করেছেন নার্সরা। এর জেরে সকাল 10টা থেকে 3 ঘন্টা সেবা বন্ধ রাখেন নার্সরা। বিক্ষুব্ধরা জানান, ভোরে শ্বাসকষ্টের এক ব্যক্তির মৃত্যুর পর রোগী স্বজনরা দায়িত্বে অবহেলার অভিযোগে কর্তব্যরত নার্সকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে সকাল 10টা থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের নার্সরা। পরে দুপুর 1টার দিকে প্রশাসনের আশ্বাসে কাজে যোগ দেন তারা। এদিকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এক্স-রে করতে দেরি হওয়ায় পিয়াল হোসেন নামের এক কর্মীকে মারধর করে 2 তরুণ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি হাসপাতালের চিকিৎসক কর্মচারীদের সুরক্ষার দাবিতে দুপুরে মানববন্ধন করেন বিক্ষুব্ধরা। আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আন্দোলনকারীরা কর্মবিরতির হুঁশিয়ারি দেন। রাজবাড়ীতে যুবক মাইনুদ্দিন গাজী হত্যা মামলায় 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেকের 20,000 টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 2 এর বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন ফয়সাল খান, জনি ব্যাপারী, ইসহাক মিজি ও নেসার পাটোয়ারি। মামলায় খালাস দেওয়া হয়েছে বাবু ভুইয়া নামে একজনকে। 2016 সালের 18ই মার্চ রাতে মোবাইলের মেমোরি কার্ড নিয়ে বিরোধের জেরে মাইনুদ্দিন গাজীকে পিটিয়ে জখম করে আসামিরা। গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেলে ভর্তির পরদিন মারা যায় মাইনুদ্দিন। এ ঘটনায় নিহতের বাবা 5 জনকে আসামি করে হত্যা মামলা করেন। নবান্ন উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাইয়ে বসেছে মাছের মেলা। দিনব্যাপী আয়োজন ঘিরে জমজমাট পাঁচশিরা বাজার। ভোর 4টা থেকে শুরু হয় মাছ কেনা বেচা। মেলায় অংশ নেয় উপজেলার প্রায় 30 গ্রামের মানুষ। ঐতিহ্যবাহী এ আয়োজন উপলক্ষে প্রতি বাড়িতে মেয়ে জামাই সহ আত্মীয় স্বজনদের আগে থেকে দাওয়াত দেওয়া হয়। বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ মেলায় আসেন। মেলায় সর্বোচ্চ 35 কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ বিক্রি হয়েছে 42,000 টাকা এবং 19 কেজি ওজনের একটি কাতলা মাছ বিক্রি হয়েছে 25,000 টাকায়। টাঙ্গাইলে ভেটেরিনারি পেশার দক্ষতা, নৈতিকতা ও পেশাগত উন্নয়ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এর আয়োজন করে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডাক্তার গোপাল চন্দ্র বিশ্বাস। পরে ভেটেরিনারি পেশার দক্ষতা, আইনগত দিক ও নৈতিক মান বজায় রাখার উপর হয় উন্মুক্ত আলোচনা। এ সময় নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমে এই পেশার উন্নয়নে আধুনিক প্রশিক্ষণ, উন্নত চিকিৎসা পদ্ধতি এবং জনসচেতনতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ নানা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন অতিথিরা। সেমিনারে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা। পাবলিকের প্রতি আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে আমরা যদি ওয়ান হেলথ মেন্টাল হেলথ, আমরা জানি 3টা হেলথ, এনিম্যাল হেলথ, হিউম্যান হেলথ চাই। আমরা যদি প্রাণীকে ভালো রাখতে চাই তাহলে আমার। আর এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।